নমস্কার 24 আওয়ার্স টিভিতে আমি দীপঙ্কর সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে যুদ্ধের কি পরিস্থিতি রয়েছে আপনাদেরকে আপডেট দেবো, আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশিষ্ট রাজাগোপাল ধর চক্রবর্তী মহাশয়। আমি ওনাকে আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায় লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত নমস্কার জানাবো। আমি সরাসরি রাজাগোপাল ধর চক্রবর্তী মহাশয়ের কাছে যাব। আমি জানতে চাইবো যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি কি রয়েছে। একের পর এক আমরা দেখছি যে অশুভ লক্ষণ নিয়ে পাকিস্তান আমাদের ওপরে হামলা চালাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মীয় স্থানগুলোতে হিন্দুদের পীঠস্থান কালকে কাশ্মীরের মন্দিরের ওপরে হামলা চালিয়েছে এবং তারা বারংবার এলওসি লঙ্ঘন করে ভারতবর্ষের ওপরে যে ভাবে তারা চালানোর চেষ্টা করছে। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, দেখুন, পাকিস্তান ভারতকে নানাভাবে বিব্রত করতে চায়। ভারত বিদ্বেষীটা তাদের রাষ্ট্রের বেঁচে থাকার একমাত্রই উপায়। অ্যাকচুয়ালি সে দেশে গণতান্ত্রিক শাসন বলে কিছু নেই, একটা পাপেট সরকার আছে বা পুতুল সরকার আছে এবং সরকারটা চালায় দেশের মিলিটারি এবং তাদের দরকার যুদ্ধ। দেশের মানুষের কল্যাণ তারা চায় না। যুদ্ধ চাই বলে মিলিটারির একটা সমাজে অ্যাকসেপ্টেন্স আছে, কেননা যুদ্ধে সুরক্ষা দিতে এবং এই মিলিটারি প্রচুর টাকা করেছে, এদের প্রত্যেকের বিরাট বিরাট সম্পত্তি। যাই হোক, সে নিয়ে এখন কথা বলার প্রয়োজন নেই। এখন মিলিটারি বারবারই ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাতে করে সাধারণ মানুষ মনে করে মিলিটারি ছাড়া ভারতের আক্রমণ রোধ করতে পারবে না। এইভাবেই তারা কিন্তু তৈরি হয়ে আছে। এখন তারা যেটা করলো, যেটা আমরা দেখলাম, যে কোনো ধরনের প্ররোচনা না থাকা সত্ত্বেও 22শে এপ্রিল আমাদের পর্যটকদের উপর হামলা চালালো, তাদের ধর্ম জিজ্ঞেস করা হলো, বউদের সামনে তাদের স্বামীদের বা হত্যা করা হলো, বাচ্চারাও ছিল সামনে। সেই নৃশংস নিষ্ঠুর হত্যা সারা পৃথিবী কোনোদিন ভুলতে পারে। এই যখন ঘটনা ঘটলো, আমরা সবারই দেখুন, আমরা উত্তেজিত। তাদের ধর্মের জন্য আমরা উত্তেজিত নয়, তারা আমাদের সহ নাগরিক ভারতবাসী হিসেবে উত্তেজিত। এরকম সাহসটা ওরা দেখায় করতে ভারত সরকার অপেক্ষা করছিল। কেন, যুদ্ধে একটা যে কোনো জায়গায় যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি যদি সাসপেন্স না রাখেন, তাহলে কিন্তু আপনার হয়তো সফলতা নাও আসতে পারে। তো যখন যুদ্ধের ভাঙছিল, সবাই ভাবছিল ভারত সরকার কিছু করবে না। একটা অপারেশন সিন্ধুর নাম দিয়ে তারা কিন্তু জঙ্গি ঘাঁটিগুলোকে, অনেকগুলো 9খানা জঙ্গি ঘাঁটিকে তারা মোটামুটি ভেঙে দিয়েছে এবং অনেক জঙ্গি মারা গেছে। পাকিস্তান অস্বীকার করেছে জঙ্গিরা তাদের কেউ নয়, কিন্তু তাদের সবাইকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের অন্ত্যেষ্টি সম্পন্ন হচ্ছে। বোঝা যাচ্ছে জঙ্গিরা হচ্ছে প্রাণভোমরা, জঙ্গিরা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের প্রাণভোমরা। আর ভারত একেবারে নিকেশ করে ভাবা গিয়েছিল যে একটা এরপরে হয়তো পাকিস্তান চুপচাপ থাকবে, কিন্তু থাকে। ওরা কিন্তু অতর্কিতে ড্রোন দিয়ে, আনম্যান ড্রোন দিয়ে তারা নানান জায়গায় হামলা চালায়, মিসাইল ছোড়ে। সেটা ড্রোন থেকেও হতে পারে বা কোনো প্লেন থেকেও হতে পারে, সার্ফেস থেকেও প্রচুর জায়গায় হামলা করেছে। কিন্তু আমাদের ভারত সরকার যা বলছে যে সেগুলোকে রক্ষা করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় ওরা বিশেষ কোনো ড্যামেজ করতে পারেনি। পরবর্তীকালে ভারত জবাব দিচ্ছে, এখন দুপক্ষই জবাবটা চলছে। এখন পাকিস্তানের যেটা লক্ষ্য, সেটা হচ্ছে ওই সাধারণ মানুষ, সীমান্তে আমরা দেখছি যে গোলাবর্ষণ করা। আপনি যেটা বললেন যে সীমান্তে আমাদের গুরুদুয়ারা ধ্বংস করছে, এবং শুধু গুরুদুয়ারা নয়, সাধারণ মানুষ, তাদের ধর্মের কোনো কি জানার প্রয়োজন আমার তো নেই, তারা অনেকেই মুসলমান। সুতরাং তারা হিন্দু হলেই আমাদের রক্ত গরম করতে হবে, আর অন্য ধর্ম হলে হবে না, তখন না। সবাই মুসলমান মারা গেছে, তাদের কোনো অপরাধ নেই। গোলাবর্ষণে প্রচুর নিরীহ প্রাণী মারা গেছে। সুতরাং এইগুলো ওরা করছে উত্তক্ত করা। এই যুদ্ধে যদি যত সাধারণ মানুষ মারবেন, আপনি সরকারকে, দেশের নাগরিককে, সমাজ ব্যবস্থাকে আপনি উত্তক্ত করবেন, যাতে রিটালিয়েশন আসে। বুঝেছেন? সামান্য কোনো সরকারি কোথাও ভবনে পড়লো, সাধারণ অনেক সময় ইগনোর করে দেওয়া যায়, কিন্তু সাধারণ মানুষের উপরে পড়লে এটা গণতান্ত্রিক দেশে উপেক্ষা করা যায় না। এটাই তারা জানে, কেবল এসকালেশন। ওরা প্রতি মুহূর্তেই চাইছে ভারত আরো বেশি এগিয়ে আসুক, যাতে করে ভারত তাতে অনেক বেশি অস্ত্রশস্ত্র প্রয়োগ করে, কোলেটারাল ড্যামেজ পাকিস্তানের করে, এই দেখিয়ে বিশ্বের কাছে ওরা সহানুভূতি ছাওয়া দিয়ে দেখিয়ে ওরা কিছু সাহায্য পেয়ে বসবে। এইটাই হচ্ছে ওদের লক্ষ্য। তো যাই হোক, আপনি বলতে চাইছেন যে বিশ্বের কাছে তারা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে একটা, এবং তারা এলোপাতাড়ি ভারতের উপরে আক্রমণ করে ভারতের নিরীহ মানুষদের আঘাত করার চেষ্টা করছে।
সেটা করছে, এবং আমরা ওরা ভাবছে আমরা যদি রিটেলিয়েশন করে অনেক বেশি ড্যামেজ করি হয়তো সহানুভূতি পাওয়া যায়। কিন্তু এই যে ধরুন আমাদের যে বাইশানর ভ্যালিতে যেটা করেছে, সারা বিশ্ব কিন্তু সহানুভূতির দিক থেকে দেখতে গেলে তারা বুঝেছে যে মানে পাকিস্তান যে কাণ্ডটা করেছে, যে ধরনের প্রমাণ আমরা দিতে পেরেছি তাতে বোঝা যাচ্ছে এলএটি বা জৈশ মোহাম্মদের লোকেরা জড়িয়ে আছে। এবং টিআরএফ এর ভূমিকা আমরা পরিষ্কার জানি। রেজিস্ট্যান্ট ফ্রন্ট, আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যখন আলোচনা হচ্ছিল পাকিস্তান চাপ দিয়েছে যে টিআরএফ এর নাম তুলে দাও। যাই হোক, আমরা জানি এগুলো সবই পাকিস্তানের সাহায্য করত। টিআরএফ তো ক্লেম করেছে, দাবি করেছে তারা মেরেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা যে পাকিস্তানের হাত আছে, পাকিস্তান পন্থীদের হাত আছে, পাকিস্তান সরকারের হাত আছে, এটা একেবারে নির্দিষ্টভাবে ভারত জানিয়েছে। দেখুন, পাকিস্তানকে কিছু দেশের ভীষণ প্রিয়। পাকিস্তান হচ্ছে একটা ভাড়াটে দেশ। হ্যাঁ, অন্য দেশের যে কোনো দেশের জন্য একে কাজে লাগানো যায়। ওসামা বিন লাদেন পাকিস্তানকে ব্যবহার করেছে, এবং সেই পাকিস্তানেই ছিল। আমেরিকা তাকে কতল করেছে, আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে, আবার আফগানিস্তানের আমরা দেখেছি তালিবানদের বিরুদ্ধে। চীন পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। ও একটা ভাড়াটে দেশ, যে কোনো জায়গায় কাজে লাগতে পারে, বুঝেছেন? এই করেই ওদের প্রচুর টাকা ওরা পেয়েছে, নানান অস্ত্রশস্ত্র পেয়েছে, এইভাবেই ওদের দেশটা চলেছে এতদিন। এখন দেখুন যে ভারত একটা জবাব দিতে চায়। আমরা সাধারণ মানুষ, পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক, পাকিস্তানের সাধারণ মানুষ বিপদে পড়ুক, ভারত কোনোদিন চায়। তারপরে যে সিন্ধু নদীর যে জলটা ছিল সেটাকে নিয়ে আমরা খুব একটা 60 সালে চুক্তি হয়েছিল, অসম চুক্তি। ভারতের অধিকার সেখানে বিশেষভাবে স্বীকৃত ছিল না। তবুও আমরা পাকিস্তানের সাধারণ মানুষের কথা ভেবে আমরা সেখানে জল দিয়ে এসেছি, কোনো ঝামেলা করিনি। আমরা 2016 সালেও বলেছিলাম, যখন ওরা আমাদের বেশ কিছু জায়গা আক্রমণ করে, আমরা তখনও কিন্তু জল বন্ধ করিনি। এবারে আমাদের মনে হয়েছে ধৈর্যের সীমা ভেঙে গেছে, এবং যে 3টে নদী দিয়ে আমরা পাকিস্তানকে জল দিতাম সেগুলো অনেকটাই আমরা বলছি চুক্তি মানব। আমরা জানি চন্দ্রভাগা, ঝেলাম, সিন্ধু নদীর ব্যাপক জল দিয়ে পাকিস্তান পুরো সিন্ধু অববাহিকাই হচ্ছে যে পাকিস্তানের কৃষির একটা প্রাণকেন্দ্র। পাকিস্তান পানীয় জল সেখান থেকে আসে, ওদের মেন খাবার রুটি, সেখান থেকে গমের যে গম সেখানকার জলেই তৈরি হয়। ওরা রপ্তানি করে তুলো, সেখানকার জলে হয়। ওরা রপ্তানি করে বাসমতি চাল, সেখানকার এতে হয়। এবং প্রায় 10-12টা মতন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে ওইসব এলাকাতে, জলবিদ্যুৎ কেন্দ্র, সেগুলো সবই সিন্ধু বা তার উপনদীগুলো জলের উপর নির্ভর করে। আমরা জল বন্ধ করে দিয়েছি, এক্ষুনি এই মুহূর্তে ওরা হয়তো উৎপাদনে অসুবিধে হচ্ছে না, আগামী মরশুমে ব্যাপক করবে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি, ওদের চিনিটা আমাদের দেশ থেকে, আমাদের ওষুধপত্র ওদের দেশে, আমরা খুব একটা ওদের দেশ থেকে ফলমূল ছাড়া, নাটস, এইসব হার্বাল প্রোডাক্ট ছাড়া খুব একটা কিছু কিনি। তো ওদের দেশের মানুষের ব্যাপক মানে অবস্থা খারাপ হচ্ছে ভারতের থেকে, ব্যবসা বাণিজ্য, জল বন্ধ ইত্যাদির কারণে। আমরা কোনোদিন সেগুলো করতে চাইনি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙেছে, এবারে আমরা বন্ধ করেছি। আমরা এটাও বলেছি আমরা সব দিয়ে দেবো, তোমরা জঙ্গিদের ফেরত দিয়ে দাও, কিন্তু ওরা তো সে কথা শুনছে না। ওরা এখনো চালিয়ে যাচ্ছে জঙ্গিদের দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করছে। তো যাই হোক, মানে আমরা যুদ্ধের এসকালেশন করতে চাইছি না, মানে যুদ্ধ যেটাকে বাড়ানো আমরা কোনো মুহূর্তেই, আমাদের যেগুলো মনে হচ্ছে জঙ্গি ঘাঁটি, পরবর্তীকালে আমরা বেশ কিছু ওদের আর্মি ইনস্টলেশন, আর্মি ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স এর আমরা ইনস্টলেশন আঘাত করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত লড়াইটা ড্রোন, বুঝেছেন? এতকাল তো ড্রোনের খুব একটা ব্যবহার ছিল না। ড্রোন যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখলাম ড্রোনের ব্যবহার হয়েছে। ইউক্রেন বিরাট ভাবে, মানে তুরস্কের ড্রোন ব্যবহার করেছে। পরবর্তীকালে আমেরিকার ড্রোন এসেছে। পৃথিবীর 3-4টে দেশ ড্রোন তৈরি করে বড় মাত্রায়, আমেরিকা, ইসরায়েল, তুরস্ক এবং চায়না। আমরা আমেরিকা আর ইসরায়েল থেকে ড্রোন কিনে, আমাদের নিজস্ব ড্রোন রুস্তম আছে। পাকিস্তানও চীন এবং ইরাক, তুর্কি থেকে কেনে। তো দুদেশেরই ড্রোন আছে। এখন লড়াইটা ড্রোনেরই চলছে। ড্রোনের উপরে মিসাইল দিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করা যায়, ড্রোনের মধ্যে দিয়ে খবরদারি করা যায়, ড্রোনের সাহায্য দিয়ে অনেক কিছু আপনার মানে টার্গেটকে আপনি অ্যাটাক করতে পারেন। সুতরাং এখনো পর্যন্ত ড্রোনের লড়াই চলছে, এবং মোটামুটি সেই ড্রোন কার্যকরী ক্ষমতা দেখিয়েছে। ভারতের এই যে
ভারতের এই যে প্রতিরক্ষা, মানে ভারত যেভাবে রাশিয়া থেকে সুদর্শন 400-এর মাধ্যমে যেভাবে প্রতিরক্ষার ক্ষমতা ভারতের কাছে রয়েছে, সেই দিকটা কিভাবে দেখছেন? কেন অনেকগুলো ড্রোন তারা বর্ডার লাইন ক্রস করে আমাদের এখানে পাঠিয়েছে এবং ভারতগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতের ক্ষমতাকে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? হ্যাঁ, দেখুন, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা রয়েছে, ইয়েস, সেটা তো S-400, সেটা যথেষ্ট শক্তিশালী আমরা দেখলাম। এবং সেটা পাকিস্তানের নানান ধরনের মিসাইল ছোড়ার যে ব্যবস্থা হয়েছে সেগুলো আটকেছে। পাকিস্তানের 3টে বিমানকে আমরা ধ্বংস করতে পেরেছি। কিন্তু আহ, পাকিস্তান যে চাইনিজ ড্রোন বা চাইনিজ যে এয়ার ডিফেন্স ব্যবহার করতো, HP-95 বা এরকম কিছু নাম তার, সেগুলো খুব একটা কার্যকরী হয়, বুঝেছো? খুব একটা হয়নি। এবং ওদের অন্য ড্রোনও আছে, ওদের মার্টিন লকহিডের ড্রোনও আছে, ম্যাকর্ডির ড্রোন আছে, কিন্তু সেগুলো খুব একটা কার্যকরতায় কি আছে বোঝা যাচ্ছে না। কিন্তু ওদের ওদের যে যে সমস্ত এয়ার ডিফেন্স আছে তার থেকে ভারতের এয়ার ডিফেন্স যথেষ্টই শক্তিশালী। অ্যাটলিস্ট প্রথম পেশে আমরা তাই দেখেছি, যে তার ফলে আমরা কিন্তু ওদের যে সমস্ত আক্রমণগুলো সেগুলোকে আমরা ধরাশায়ী করতে পেরেছি। এবং আমাদের যে প্রথম দিকে ফেজের কোনো আক্রমণকেই ওরা কিন্তু সেভাবে বুঝতেও পারেনি। ওদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ওরা এখন যেটা বুঝছে যে যেখানে মানুষ মনে করে, সরকার মনে মনে করে যে এখানে হয়তো আক্রমণ করে খুব একটা লাভ নেই, হসপিটাল, মানে স্কুল, কলেজ, সাধারণের থাকার জায়গা, সেগুলোকে ওরা আক্রমণের চেষ্টা করছে। জম্মু ইউনিভার্সিটির উপর ড্রোনকে আমরা দেখি, সেখানে ছাত্রছাত্রীরা আছে, মাস্টারমশাইরা আছে পড়াশোনার জায়গা, সেখানে ড্রোন ওরা আক্রমণ করছে। কোনো দেশ, কোনো ভদ্র দেশ করে না। আমরা কোনোদিন পাকিস্তানের কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, হসপিটালে আক্রমণ করবো? ওরা করছে, হসপিটালে তো ওরা টার্গেট করছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন মানে এই জায়গাগুলো ওরা যেভাবে আক্রমণ করছে, ওদের মানে রুচি বিরুদ্ধ, মানে যে সমস্ত যুদ্ধের যে সমস্ত নিয়ম কানুন, ভদ্রতা, যেগুলো এতকাল মানুষ মেনে এসেছে, পাকিস্তান কোনোটাই মানছে না। যাই হোক, আমাদের তার আগেই যদি হ্যাঁ, যদি এগুলোকে আটকে দেওয়া যায়, সেটা আমরা এখনো পর্যন্ত আমরা বিরাটভাবে সফল। আমরা যুদ্ধ করে পাকিস্তানের কোনো এলাকা দখল করবো না, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে। এবং দেখুন, পাকিস্তান এখন যে সমস্যাটা বাইরের ভারতের সমস্যা নয়, ওদের ভেতরের যে সমস্যাটা হচ্ছে, আভ্যন্তরীণ যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেটাই পাকিস্তানকে বড়ই বিব্রত করছে। সবাই জানে বালুচিস্তানের সমস্যা, সেখানে দারুণ বিক্ষোভ হচ্ছে। আমরা, হ্যাঁ, ওয়াজিরিস্তানে সেখানে চলছে, খাইবার পাখতুনখোয়া এইসব এলাকাতে ব্যাপকভাবে সিন্ধিস্তানে চলছে। সুতরাং পাকিস্তান যে কতগুলো হবে আগামী দিনই হয়তো বলতে পারবে। বালুচিস্তান যে কোনো মুহূর্তে, ওরা কিন্তু বালুচিস্তান বলেছে যে ভারত সরকার আমাদের স্বীকৃতি দিক, এবং আমরা এমনকি ভারতে। বালুচিস্তান পাকিস্তানের সৈন্যের উপরে হামলাও করেছে এবং তারা হ্যাঁ, রাষ্ট্রপুঞ্জের কাছে তারা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি, মান্যতা চেয়েছে। এটা কিভাবে দেখছেন? কি আপনি মনে করছেন যে বালুচিস্তান এই মুহূর্তে, এই যে পরিস্থিতিতে, তারা একটা আলাদা দেশ হিসেবে স্বীকৃতি পেতে পারে? দেখুন, মানে 1971 সাল, পাকিস্তানের ইস্ট পাকিস্তান, যেটা সেটা বর্তমান বাংলাদেশের, ভাষা নিয়ে তারা নতুন দেশ চাইল। তারা পাকিস্তানের উপনিবেশের বিরুদ্ধে লড়াই করলো, মুক্তি বাহিনী তারা লড়লো, ভারতের কাছে সাহায্য চাইলো। আমরা যথাসময় পৌঁছে গেছি। আমাদের সঙ্গে ইস্ট পাকিস্তানের বিরাট বড় আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ জুড়ে, সুতরাং অসুবিধা হয়। প্রচুর প্রচুর সাধারণ মানুষও মুক্তি বাহিনীর জামা পরে লড়াই করেছে। কিন্তু বালুচিস্তানের অসুবিধা, আমাদের সঙ্গে কোনো ডিরেক্ট বর্ডার নেই। তার ফলে বালুচিস্তানকে ডিরেক্টলি আমরা কিছু করতে পারবো সেটা ঘটছে। এখন বালুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের বর্ডার আছে, বালুচিস্তানের সঙ্গে ইরানের বর্ডার আছে। খেয়াল রাখতে হবে, বালুচিস্তানের বালুচিরা, তাদের একটা বড় অংশ কিন্তু ইরানেও আছে এবং আফগানিস্তানে আছে, পাকিস্তান। তো না, এখন আমরা কি করেছি যে ইরানের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক তৈরি করেছি, যাতে করে আমাদের সাহায্য ইরানের মধ্য দিয়ে পাঠানো যায়। এবং আমরা তালিবান, যাদের সঙ্গে আমরা সেকেন্ড ফেজের যে তালিবান এলো, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো ছিল। আমরা কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক ভালো করছি, ওদের উন্নয়নে আমরা প্রতিশ্রুতি দিয়েছি কি করবো। এবং একটাই লক্ষ্য, যে এই তালিবানদের, মানে আফগান তালিবানদের ব্যবহার করে কি করে বালুচিস্তানের ভেতরের মানুষকে, সংগ্রামী মানুষ যারা বালুচিস্তানকে স্বাধীন করার স্বপ্ন দেখছে, তাদের কাছে সহায়তা পৌঁছে যায়। এটা আমরা আমরা কিন্তু নিঃসন্দেহে করছি। এবং ওরা, দেখুন, ওরা বলেছে, নিজেরাই বলেছে, ওদের অস্থায়ী সরকার ভারতে হবে এবং ভারতকে তার অনুমতি চেয়েছে। এটা ভারত কি এখনো পর্যন্ত ভারতের সব তরফে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসেনি। সুতরাং যথাসময় ভারত নিশ্চয়ই স্টেটমেন্ট দেবে। এবং ভারত, আশা করা যায়, বাংলাদেশকে আমরা যেভাবে
যেভাবে স্বাধীন করেছিলাম বালুচিস্তান হয়তো করতে পারবো। তবে এইটুকুন বলে রাখি যে যখন বালুচ তো আলাদা স্বাধীন দেশ ছিল, তখন এই ব্রিটিশরা চাইলো যে এরা আইদার ইন্ডিয়ার সঙ্গে আসুক অথবা নিজেরা স্বাধীন থাকুক অথবা পাকিস্তানের সঙ্গে আসুক। বালুচিরা কিন্তু চেয়েছিল ভারতের সঙ্গে, কিন্তু যেহেতু আমাদের কোনো কমন বর্ডার ছিল না, আমাদের তখনকার যারা নেতৃত্বে ছিলেন তারা রাজি হননি। এবং সেই সুযোগে জিন্না পাকিস্তানে, ওদের লয়ার ছিল জিন্না ওদের পাকিস্তানে ঢুকিয়ে, কিন্তু ওরা কোনোদিনই পাকিস্তানি ছিল না, বুঝেছে? পাকিস্তানের আবেগের সঙ্গে বালুচি আবেগ কোনোদিনই মেলে। তার ফলে ওরা দীর্ঘদিন সেই 48 সাল থেকে লড়াই করে করে যাচ্ছে। এখন এবার 2025-এ যদি সফল হয়, এবং তাহলে বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এলাকা, খনিজ সম্পদে ভরপুর, ন্যাচারাল গ্যাস সেখানে ভর্তি। এবং পাকিস্তান একটা ভুল করেছে, এই বালুচিস্তানেই রয়েছে ওদের বিখ্যাত সিপোর্ট যেটা, হ্যাঁ, বালুচিস্তানের সিপোর্ট যেটা রয়েছে, এবং সেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, সেটাও কিন্তু বালুচিস্তানের মধ্য দিয়ে একেবারে চায়না সিনজিয়ান প্রমিস পর্যন্ত চলে গেছে। এখন বালুচিরাও বুঝেছে চীন বড় বেশি পাকিস্তানকে সমর্থন করছে। বালুচিরা চীনের যে সমস্ত এস্টাবলিশমেন্ট গুলো ছিল রেগুলার, গদ্দার পোর্টের কথা বলছিলাম, এই গদ্দার পোর্টের সঙ্গে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর দিয়ে, এবং সেখানে রেগুলার আক্রমণ করেছে, বুঝেছে? এবং ওদের যারা এখন এত কি হয়েছে, তারপর পাকিস্তানও জবাব দিয়েছে, বাড়ি ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি ছেলেদের নিয়ে টেনে নিয়ে গিয়ে খুন করে, যেটা আমরা কম্বোডিয়ায় পলপটকে দেখেছিলাম, আমেরিকায় ভিয়েতনামের সময় আমেরিকান সেনারা দেখতাম বাড়ি বাড়ি গিয়ে ছেলেদের ডেকে নিয়ে খুন করা। একই জিনিস বালুচিস্তান। এবার কি হয়েছে, বালুচি মেয়েরা কিন্তু পথে, তারা আত্মঘাতী সৈনিক হয়েছে। দেখার মতো পৃথিবীর ইতিহাসে এত মহিলা আত্মঘাতী সৈনিক কোথাও হয়নি যেটা বালুচি। সুতরাং যে কমিটমেন্ট, যে ভালোবাসা দেশের প্রতি রয়েছে, আমার বিশ্বাস যে বালুচিরা এবং এখন এতকাল যেটা ঘটেছে, ওদের হাতে অস্ত্র ছিল না, ওরা হচ্ছে শান্তিপূর্ণ সংগ্রাম করছিল। এবারে একেবারে ঢালাও অস্ত্র ঢুকে গেছে তালিবানের মধ্যে, আফগানিস্তান থেকে আমেরিকা ফেলে যাওয়া অস্ত্র তালিবানের মধ্যে দিয়ে ঢুকে গেছে। এখন সবাই হাতেই অস্ত্র আছে। ভারত আরো তাদেরকে শক্তিশালী করার কথা ভাবছে নিঃসন্দেহে। এবং দেখা যাক, যেভাবে আপনি বললেন, ওরা একের পর এক আক্রমণ করেছে। কোয়েটায় আর্মি হেডকোয়ার্টার্সকে আক্রমণ করেছে, যেখানে পেরেছে আর্মি ট্যাঙ্ক দেখেছে, আর্মি কোনো গাড়ি আছে সব ধ্বংস করার চেষ্টা করেছে। এখন কোনো পাকিস্তানি বালুচিস্তানে পোস্টিং নিতে চায়। এখন দেখুন, এই যদি যুদ্ধ হয় তাহলে বালুচিস্তান থেকে সৈন্য অনেকটাই সরিয়ে আনতে হবে, পাকিস্তান বর্ডারে আনতে হবে বা অন্য জায়গায় নিয়ে আসতে হবে। যেই তারা সরে আসবে আরো লড়াই তীব্র হবে। এই সুযোগে, বুঝেছেন, এই সুযোগেই ভারতও কি করে বালুচিদের সাহায্য পৌঁছে দেওয়া যায়, সামরিক সাহায্য পৌঁছে দেওয়া, সেটা দেখা যাক কবে বালুচ স্বাধীন হয়। আমরা বালুচের স্বাধীনতার জন্য বসে আছি। যে পাকিস্তান বারবার ভারতকে বিব্রত করেছে, ভারত বিদ্বেষিতা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা খণ্ডিত হয়েছে 71 সালে, আবার খণ্ডিত হোক 2025 সালে। আমরা নিঃসন্দেহে ভারতীয় শান্তিপূর্ণ ভারতবাসী হিসেবে আমরা সেটাই চাইবো। একদম আমরা সেটাই চাইবো। যেরকম আমরা 1971 সালে যেভাবে পূর্ব পাকিস্তানকে আমরা পাকিস্তানের চেয়ে মুক্তি দিয়ে স্বাধীনতা দিয়েছিলাম, বাংলাদেশ তৈরি করেছিলাম, আগামী দিনে আমরা বালুচিস্তানকেও সেইভাবেই আমরা মুক্তি দিয়ে আমরা তাদের সাপোর্ট করব। এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি কিভাবে দেখছেন রাজাগোপাল বাবু? একদিকে বন্যার জলে ভাসছে, অপরদিকে ভারতের একের পর এক আক্রমণ, একদিকে জিডিপি একেবারে শূন্যে গিয়ে ঠেকেছে, এই মুহূর্তে খাবারের দাম সেখানে আকাশ ছোঁয়া। সেই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি, তারা দেখুন নিরীহ বিমানগুলোকে, যেগুলো যাত্রীবাহী বিমান, তার উপরে তারা অ্যাটাক করছে। মানে এই পরিস্থিতি চলে এসছে পাকিস্তানের। তো পাকিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি কিভাবে দেখছেন এই মুহূর্তে? দেখুন, পাকিস্তানের অভ্যন্তরীণ তো অবস্থা খুবই শোচনীয়। ওদের দেশে চিনি তৈরি হয় না, আমার দেশ থেকে চিনি দেয়। পাকিস্তানিরা চা খেতে ভালোবাসে, সেটা ভারত থেকে যেত, চীন থেকে এখন কিছু যাচ্ছে। মানে কিন্তু কি হচ্ছে যে বিরাট খরচ, তার দাম বেড়ে যাচ্ছে। ওদের নিজস্ব কোনো এক্সপোর্ট তেল সেখানে খুব একটা নেই, বাইরে থেকে তেল। আর ন্যাচারাল গ্যাস আছে, এই বালুচিস্তানে ন্যাচারাল গ্যাস আছে, সেখানেও কিন্তু নানান জায়গায় বালুচিরা আক্রমণ করছে। ওদের তেল বাইরে থেকে আসতে হয়, কিছুটা ভারত থেকেও যেত। তো যাই হোক, তো যা বিদেশি মুদ্রা আসে, আপনার বাসমতি চাল বেচে আর তুলো বেচে কত টাকা আসে, বুঝতে পারছেন? হ্যাঁ, যা এসছে বিদেশি সাহায্য, এই বলছি ভাড়া, যে দেশকে ভাড়া দিয়েছে পাকিস্তান আমেরিকার কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে,
এই ভাড়া দিয়ে যা পয়সা পেয়েছে যতটা চলে তার মধ্যে অর্ধেক তো আর্মির লোকেরা নিজেরাই মেরে দিয়েছে। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে বুঝেছে মানুষ, সাধারণ মানুষ গণতান্ত্রিক কোনো অধিকার, পাকিস্তানের মানুষ, আমি বিভিন্ন দেশে আমার প্রচুর পাকিস্তানি বন্ধু ছিল, এত হৃদয়পূর্ণ মানুষ কম দেখেছি, ভালোবাসার একেবারে পূর্ণ জোয়ার তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, সুতরাং পাকিস্তানের সাধারণ মানুষ সুযোগ পেলে আমাদের মতনই তারা ভালো মানুষ, কিন্তু সেখানকার আর্মি তাদের সে শক্তি দেয়নি, তারা তাদের উপর অত্যাচার করেছে বুঝছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার মানুষ গণতন্ত্র কি বোঝে না। হ্যাঁ, আর্মির দাসত্ব তারা মেনে নিয়েছে। এখন তারা বুঝতে পারছে যে বিভীষিকা কাকে বলে, যে ফরেন এক্সচেঞ্জ আছে তাতে আর কয়েকদিন চলবে, একটু কয়েকদিন বিদেশি থেকে যেটা একেবারে পাকিস্তান, শ্রীলঙ্কায় যে ক্রাইসিসটা আমরা দেখেছিলাম, পাকিস্তানেও সেই ক্রাইসিস প্রায় এসে পড়ছে। হ্যাঁ, জল নেই, হ্যাঁ, খাবার নেই, অথচ যুদ্ধ করতে হবে। আপনি ধরুন এক একটা মিসাইলের খরচা $1 বিলিয়ন। এই যে দেখছেন ড্রোন, একটা ড্রোনের খরচা $20 থেকে $40 মিলিয়ন। এক একটা ড্রোনে $20 থেকে $40 মিলিয়ন। বুঝতে পারছেন, এই এত খরচা, এই খরচাগুলো যদি সাধারণ মানুষের প্রয়োজনে মেটানো যেত, তাই না, কত মানুষ সুন্দর থাকতে পারতো, পৃথিবী কত সুন্দর হতে পারত, সেটা তো তারা করেনি। তারা ভারত বিদ্বেষিতায় এইসব করেছে। আমাদেরও খরচা হচ্ছে, পাকিস্তান আছে বলেই আমাদের নিউক্লিয়ার করতে হয়েছে, পাকিস্তান আসছে বলেই আমাদের দেখুন $4 বিলিয়ন আমাদেরও ড্রোন আমেরিকার সঙ্গে চুক্তি করতে হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে হয়েছে ড্রোন কিনবো। সেই টাকাটা আমরা আমাদের দেশের মানুষের স্বার্থে ব্যবহার করতে পারতাম। আমাদের রাফাইল কিনতে হচ্ছে, আরো কিনতে হবে, এখন যুদ্ধ হয়ে যাওয়ার পর আরো আমাদের অস্ত্র কিনতে হবে। সেগুলো আমরা মানুষের শান্তির জন্য, মানুষের প্রয়োজনে ব্যবহার করতে পারতাম। এই পাকিস্তান আমাদের প্রতিবেশী, একটা মানে একেবারে ঝগড়াটে অশান্তময় প্রতিবেশী, যাকে আমরা পাল্টাতে পারবো না। বারবার চেষ্টা করেছি প্রতিবেশী ভালো হোক, হ্যাঁ বুঝেছেন, পারস্যান ভালো হোক, হ্যাঁ আমাদের প্রতিবেশী যদি ভালো হয় আমাদেরও আনন্দ থাকবে, সেটা কিন্তু ঘটলো না। দুঃখ, আগে পাকিস্তান একমাত্র খারাপ ছিল, এখন আমরা ভেবেছিলাম বাংলাদেশ আমাদের সুন্দর প্রতিবেশী, হ্যাঁ তার সে হয়তো আমাদের খুব মুখ উজ্জ্বল করবে, কিন্তু সেও আমাদের মুখ উজ্জ্বল করতে পারছে না, সেও এখন হুমকি দিচ্ছে। তার ফলে বুঝেছেন আমাদের ভাগ্য খারাপ যে আমাদের প্রতিবেশী ভালো জুটলো না। তার ফলে আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে কিছুটা তো আমাদের নিজেদের সুরক্ষা থাকতেই হবে। যে টাকা দিয়ে আমরা মানুষের দুঃখ মেটাতে পারতাম, এখন সে টাকা দিয়ে আমাদের শত্রু ধনের কাজ করতে হচ্ছে। এটাই হচ্ছে ট্র্যাজেডি। রাজা গোপাল বাবু, যেরকম ভাবে আমরা 1965 থেকে শুরু করে 1971 এবং 1999-তে পাক সেনাকে যেভাবে আমরা আমাদের কাছে বসতে স্বীকার করতে বাধ্য করেছিলাম, তারপরেও পাকিস্তান কিন্তু বারবার তারা চেষ্টা করেছে ভারতের ওপর তারা কুদৃষ্টি দিতে, এবং ভারতের ওপরে তারা ভারতের মাটিকে রক্তাক্ত করেছে জঙ্গি আনার মাধ্যমে। এখনও দেখুন যখন লড়াই চলছে তখন কিন্তু পাক সেনাদের কুমতলব পাক ঢাল যাত্রী বিমানদের ঢাল করছে, এবং তার সাথে সাথে নিরীহ পাঞ্জাবে যে বাসিন্দা রয়েছে তাদের উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু ভারতের শক্তিশালী সুদর্শন 400-এর মাধ্যমে ভারত যেভাবে প্রতিরক্ষায় সক্ষম হচ্ছে, আজকে ভারত যে একটা শক্তিশালী দেশ, এবং রাশিয়া ভারতকে যথেষ্ট সাপোর্ট করছে। আপনি বৈদেশিক নীতির দিকে দেখতে হলে ভারত কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আপনি মনে করছেন? চীন যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বৈদেশিক নীতি হিসাবে ভারতের এই মধ্যে স্ট্যান্ড পয়েন্ট কিভাবে দেখছেন আপনি? হ্যাঁ দেখুন, আমি প্রথমে ইসলামিক কান্ট্রিগুলোর কথা বলি। পাকিস্তান যেহেতু ইসলামিক দেশ, ধর্মের কথা বলে, আরবি জেনারেলও বলছে, ব্যাখ্যা করার চেষ্টা করেছে আমরা হিন্দুদের থেকে কেন আলাদা, এসব বলেছে, আপনি শুনেছেন, এগুলো দিয়ে নানান বিবৃতি এসেছে। এখন আমরা যদি একটু দেখি মুসলমান দেশগুলো পাকিস্তানের সঙ্গে কারা কারা আছে, এটা যদি একটা ভাবনা চিন্তা করি, সেখানে দেখা যাচ্ছে আজারবাইজান, রাশিয়ার সঙ্গে একসময় ছিল, তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, এবং আজারবাইজানে নাকি রাশিয়ার নিউক্লিয়ার বোমা হয়তো রাখা আছে, বেলারুশের সঙ্গে রাখা আছে। আজারবাইজান কিন্তু পাকিস্তানের সমর্থনে রয়েছে, এবং টার্কি, এই দুটো ইসলামিক দেশ, হ্যাঁ এরা হচ্ছে পাকিস্তানের সম্পর্ক বড় ইসলামিক দেশ। সৌদি আরবিয়া বা ইউনাইটেড সংযুক্ত আরব আমিরশাহী, তারা কিন্তু ভারতের পক্ষেই আছে। এমনকি যেদিন 22শে এপ্রিল যখন পাকিস্তান আমাদের বৈষ্ণব ভ্যালিতে আক্রমণ করলো, আমাদের পর্যটকদের, মেয়েদের সামনে মেরে ফেলা হলো, তাদের শাড়িতে সিঁদুর মুছে দেওয়া হলো, তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবের সঙ্গে বা আমির শাহীর সঙ্গে, হ্যাঁ আমাদের দেখুন এই দুটো জায়গাতেই নানান ভারতীয় ব্যবসা বাণিজ্য, তারা জানে, সৌদি আরব জানে ভারতের সঙ্গে ব্যবসা করলে অনেক বেশি সুবিধে, ব্যবসায়ী দেয়, বুঝেছেন, এরা ভারতের সঙ্গে বেশি সম্পর্ক রাখে,
এখন ধর্ম ধর্ম করে নিজের দেশকে নষ্ট করবো সেরকম বোকা আর সৌদি আরব নয়, আমির শাহীও। তারা হিন্দু মন্দির দুদেশেই খুলেছে তাদের রীতিনীতি ভেঙে। এটা তো আপনারা জানেন। যাই হোক, তো এই বোঝাই যাচ্ছে যে ওরা ভারতের পাশেই রয়েছে। পাকিস্তানের কথা, পাকিস্তানের এই যে টেরোরিজমকে ওরা সমর্থন একেবারেই করে না। পাকিস্তানের সঙ্গে যদি ওদের সঙ্গে পাকিস্তান যদি বুঝেছেন সদ্ভাব রাখে, শান্তিতে চলে, হয়তো কেউ অন্য হতো, সেটা নেই। এই মুহূর্তে দুটো দেশ হলো। এখন হচ্ছে চীন। হ্যাঁ, চীনের সঙ্গে ওদের ব্যবসার কারণে চীন ওদের সামনে আছে, কিন্তু ভাববার কোনো নেই যে চীন যে পাকিস্তানকে $60 বিলিয়ন মতো ধার দিয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করার জন্য, আরো নানানভাবে কিছু টাকা দিয়ে, রিটার্ন কি আছে? রিটার্ন হয়তো ভাবছে যে ওখান থেকে হয়তো ভারতের বিরুদ্ধে সব ভারত, হ্যাঁ, সার্ভাইলেন্স সিস্টেম বসিয়ে ভারত সম্বন্ধে খবর টবর নেওয়া যাবে, হয়তো ভারতে কিছু মানে ক্ষতি করে দেওয়া যাবে। কিন্তু এমনি চীন হচ্ছে যে ব্যবসার জাত, প্রায় 600-700 বিলিয়ন ডলারের বিরাট আমেরিকার মার্কেট ট্যারিফের জন্য হারিয়ে ফেলেছে। তাকে তাদের নতুন বাজার দরকার, বুঝেছেন? আমেরিকা সেখানে হচ্ছে কাস্টমস ডিউটি, যেটা কেন্দ্র করে ডিউটি চাপিয়ে চীনের দ্রব্যের বিরাট দাম বেড়ে গেছে। এখন চীনের দ্রব্য আমেরিকায় কেউ কিনতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে চীনের তো বাজার খুঁজতে হবে না, তাহলে সেখানকার আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে। জিনিস তৈরি হচ্ছে যদি বাজার না থাকে, চীন ভারতের বাজার খোঁজার চেষ্টা করে। তাই ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোটা চীনের খুব গুরু দায়িত্ব। চীন হট করে পাকিস্তানের সঙ্গে গিয়ে, বুঝেছেন, এমন একটা পৃথিবীতে অনিশ্চয়তা যে ট্রাম্প নিয়ে এসছে, চীন ভারতের সঙ্গে লড়াই সহজে করবে না বা পাকিস্তানকে সমর্থন দেবে। চীন যখন কোনো লড়াইতে ছিল, তার এখন তার লক্ষ্য তাইওয়ানকে কেড়ে নেওয়া, বা তাইওয়ান যাতে তাদের কথা শুনে চলে, বা হংকং তাদের কথা শুনে চলে, এটাই চীনের লক্ষ্য। সুতরাং ভাববার কোনো কারণ নেই যে চীন এগিয়ে আসবে। শ্রীলঙ্কায় যখন ক্রাইসিস হল, ওদের হেম্বরটাটা এয়ারপোর্টে চীন যেভাবে সাপোর্ট করেছিল, মানে টাকা ধার দিয়েছিল, এই টাকা ধার দেওয়াই তো ওদের কাল হয়েছে না। এখন চীন কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন শ্রীলঙ্কান ক্রাইসিস হয়েছিল, এগিয়ে আসে, 1 পয়সাও দেয়নি। আমরা টাকা দিয়েছি, আমরা ওষুধ দিয়েছি, খাবার দাবার দিয়েছি, টাকা দিয়ে মানে ফরেন এক্সচেঞ্জ দিয়েছি। এবং আজকে শ্রীলঙ্কা, বুঝলে, সেখানে কুমার তারা নামটা ঠিক যাই, আপনি আপনি বলতে পারবেন কি নামটা? অনুরাগ, হ্যাঁ, অনুরাগ, হ্যাঁ, সে কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞ, ভীষণ ভাবে কৃতজ্ঞ শ্রীলঙ্কা, ভারত যেভাবে দিয়েছে। পাকিস্তানে যদি বিপদে দীপঙ্কর বাবু এইটুকুন বলতে পারি যে পাকিস্তানে যদি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আছে, নানান প্রদেশে যে ভূমিকম্প হয়েছে, ভারত এগিয়ে এসেছে। তো যাই হোক, সেটা তো কিন্তু এই মুহূর্তে যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে, ভারতকে ওরা কেন যে, হ্যাঁ, বুঝতেই পারছেন যে ওদের যে আর্মি, তার বেঁচে থাকতে গেলে ভারত বিদেশ ছাড়া কোনো প্রয়োজন। ওরা যদি বলে ভারত কোনো থ্রেট নয়, আর্মিকে কেউ চাইবে না, বুঝেছেন? তো এটাই হচ্ছে ওদের বেঁচে থাকার একমাত্র অস্ত্র। তো যাই হোক, পাকিস্তানের সাথে চীন সেভাবে নেই। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে আমরা 72-এর যুদ্ধের সময় দেখেছিলাম, আমেরিকা পাকিস্তানের সঙ্গে ছিল 71-এর যুদ্ধে, কিন্তু এখন সেভাবে পাকিস্তানের সঙ্গে নেই। আমেরিকা কিন্তু জানে পাকিস্তানকে আমার ব্যবহার করতে হতে পারে, কিন্তু চটাচ্ছে না। আপনি দেখবেন ভারতের সাথেও কি সেভাবে আছে? ভারতের সাথেও কি সেভাবে আছে? আমেরিকা হচ্ছে খুব চালাকি করছে, যে দুপক্ষেই কাছে আছি। হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্ট এখন আমরা অনেকেই ভাবছিলাম ট্রাম্প আমাদের খুব বন্ধু হয়ে উঠবে, ট্রাম্পের নির্বাচন জেতা আমরা অপেক্ষা করছিলাম, হয়তো সেটা ভারতের কাজে লাগবে। এখনো পর্যন্ত মানে ভারতীয়দের উনি নির্বাচনে ব্যবহার করেছেন, কিন্তু সেভাবে কিন্তু কোনো কিছু করেননি। তবে হ্যাঁ, ভারত ওদের যে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স, আমি তেলেগু, সে মানে আমি সেখানে এখন এই মুহূর্তে রয়েছি। তো তেলেগুরা কিন্তু উষাকে নিয়ে তাদের গর্ব রয়েছে, এবং তার স্বামীর উপরে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে উষা। এবং উনি জেডি ভ্যান্স যে বিবৃতিগুলো দেখছেন, কারণ সেগুলো অনেকটাই উনি কিছুদিন আগে ভারতে ঘুরে গেছে। ভারতের প্রতি তার যে একটা বিশাল একটা তার সম্মান রয়েছে, সে কিন্তু সে মনে করে। সুতরাং ট্রাম্প নিজেই যে পাগলামি করুন না কেন, তার যারা দেশটাকে চালাচ্ছেন অনেকেই কিন্তু ভারতের খুব কাছে, এবং আমাদের যে ফরেন মিনিস্টার আছে তার সঙ্গে এদের অনেকের ভালো যোগাযোগ রয়েছে, মোদির সঙ্গে তো অনেক যোগাযোগ আছে। এই ট্রাম্প খুব একটা আমাদের ক্ষতি করবে, পাশে খুব একটা থাকুক না থাকুক ক্ষতি। আমরা যদি ডিফেন্স ইনস্ট্রুমেন্ট কিনতে চাই, ওরা দেবে, আমরা কিন্তু পয়সা দিয়ে কিনতে পারি। রাশিয়ার পুতিন আসছে না, কিছুদিনের মধ্যেই যে কোনো দিন পুতিন এসে হাজির হবেন। পুতিনের যখন সবাই বলেছে তেল কিনতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমরা বলেছিলাম তেল কিনতে, ভারতের সেই সাহস আমরা দেখিয়েছি, বুঝেছেন? রাশিয়ার বিপদের সময় আমরা ছিলাম,
যদিও চীন আমাদের যে নামে তেল দিয়েছে, অন্য দেশের কাছ থেকে অনেক বেশি দাম চেয়েছে, স্বার্থ সেখানেই ছিল, কিন্তু পুতিন মনে করেছে যে ভারত তার অকৃত্রিম বন্ধু। সুতরাং রাশিয়ার সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের একটা, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। পুতিন তারই উত্তরাধিকার হিসেবেই মানে সেভাবেই দেশকে চালানোর চেষ্টা করছে। রাশিয়া কিন্তু ভারতের পক্ষে থাকবে, আহ এটা আমাদের বিশ্বাস। সুতরাং এই মুহূর্তে ইরাক আর আজারবাইজানের সাহায্য ছাড়া পাকিস্তান আর কোথাও 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 গোপেনি, বুঝেছেন? পাকিস্তান দেখুন, ন্যাশনাল যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যখন আলোচনা হলো, পাকিস্তান তার সদস্য, মানে তার 5টা পার্মানেন্ট মেম্বার আর 10টা হচ্ছে অস্থায়ী সদস্য। পাকিস্তান এই মুহূর্তে তার সদস্য, ভারত সেই মুহূর্তে তার সদস্যও নয়। কিন্তু যখন আলোচনা করতে গেল নানান প্রশ্নের এমন প্রশ্ন হলো, সে ওদের ওদের প্রস্তাব উত্থাপিতই হতে পারবে, বুঝেছেন? সুতরাং বোঝাই যাচ্ছে, ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের আলোচনা থেকেই বোঝাই যাচ্ছে বিশ্বের জনমত কোন দিকে। সুতরাং বিশ্বের জনমত ওদের সাথে নেই, দেশের মানুষের জনমত ওদের সাথে নেই, বুঝেছেন? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা অসম লড়াই ওরা করছে এখন। তাই যদি সাধারণ মানুষকে মেরে, হ্যাঁ, সীমান্তে গোলাবর্ষণ করে সামন্ত বা সাধারণ মানুষের উপর আক্রমণ করে ওরা ভাবছে বিরাট কিছু করছে, এতে আমাদের দুঃখ, আমাদের সহ নাগরিকরা প্রাণ যাচ্ছে। কিন্তু ওরা ভাবছে এতে এত আরো কঠোরতম জবাব দেবে। আমরা জবাব দিয়েছি, আমরা বেশি কঠোরতম জবাবে যেতে চাই না। হোক সেটা আমরা, যুদ্ধ যত দীর্ঘ হবে আমাদেরও ক্ষতি, বুঝলেন? আমরা কিছু দরকার দেব, এবং আরো যদি আমাদের কাছে ওদের আর্মি জায়গা ইনস্টলেশন আমরা আঘাত করবোই, যদি ওরা সব করে বেড়ায়। কিন্তু আমরা সাধারণ মানুষের স্কুল, কলেজ, হাসপাতাল বা ব্রিজ, সেগুলো আমরা খুব একটা মানি। এটুকুন আপনার ভারতের যে নীতি দেখুন, ভগবান রামচন্দ্র শিখিয়েছেন সীতাকে একজন এই টেররিস্ট রাবণ যখন নিয়ে চলে গেল, যে আমরা শ্রীলঙ্কাটাকে নষ্ট করে দিই। হ্যাঁ, আমরা নিয়ে ভগবান রামচন্দ্র সীতাকে লঙ্কা থেকে নিয়ে এসে তোমরা সাধন করো, সে দেশের কোনো ক্ষতি এই আদর্শটাকে আমরা কোনোদিন দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে জানতে চাইবো যে যেটা ভারত শক্তির দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে বিভিন্ন দিক থেকে। আমরা যদি দেখি সৈন্যবাহিনীর দিক থেকে, অস্ত্রের দিক থেকে, এবং ভারতের শক্তি এবং বৈদেশিক কূটনীতির দিক থেকেও ভারত অনেকটা এগিয়ে আছে, যেটা আপনি বললেন, এবং আমরা যেটা বারবার দেখাচ্ছি। এই মুহূর্তে প্রত্যেকটা ভারতীয়র একটা ইচ্ছা, একটা স্বপ্ন আছে যে পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে সেটা যেন ভারতের ভূখণ্ডের সাথে যুক্ত হোক। এই একটা কি সময় নয় যেটা বারবার ভারত সুযোগ পেয়েও কিন্তু 1971-এ যেটা ভারত ছেড়ে দিয়েছিল, কিন্তু এই সময় ভারতকে সেই টার্গেট নেওয়া উচিত বলে কি মনে করেন আপনি, রাজাগোপাল ধর বাবু? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে ভারত তো সেটা চাইছে। আপনাকে বলি, যখন আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন হয়, এখনো এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের নোটিফিকেশন জারি হয়, বলা ওইখানে পরে নির্বাচন, হ্যাঁ, কোনো কারণে আমরা করে উঠতে পারছি না, বুঝেছি? তো সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা মনে করি, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এখনকার যারা শাসনে আছে তারা তো মনে করে কাশ্মীর হামারা হায়, বুঝেছেন? এটা তারা মনে করে, কিন্তু আপনার স্ট্র্যাটেজি লাগে। হামারা হায় বললেই তো সঙ্গে সঙ্গে কেড়ে নেওয়া যায় না। তো এখন আমরা দেখি যদি পাকিস্তান বালুচিস্তান হালাতে থাকে, হ্যাঁ, এবং তখন একটা সময় নিঃসন্দেহে মানে মুজাফফরাবাদে আমাদের আক্রমণ করে, হ্যাঁ, বুঝেছি, ওটাকে সময় বিশেষ লাগবে বলে আমার মনে হয় না, হয়তো, হ্যাঁ, বুঝেছি। সেটা লক্ষ্য ডেফিনেটলি আমরা আর কোনো দেশ নিতে চাই। পাকিস্তানের দেখুন, পুতিন ইউক্রেন দখল করতে চাইছে সম্পদের লোভে, বুঝেছি। আমরা পাকিস্তানের কোনো সম্পদ আমাদের আছে, আমরা বুঝেছি, আমরা যা ভগবান দিয়েছে এইটাই নিয়ে সম্পদ, কিন্তু কাশ্মীর আমাদের ছিল। সুতরাং সেটাকে আমরা আমাদের কোন নেতৃত্বের ভুলের জন্য সেটা আমাদের কাছে নেই এই মুহূর্তে, কিন্তু আমরা সেটাকে ফেরত, বুঝেছেন? আমাদের ইমোশন, আমাদের অখণ্ড ভারত ভূমিকে আমরা পরিত্যাগ করতে পারবো, এইটুকুনি আমাদের বক্তব্য। আর কোনো সেখানকার কিছু নেবার আমাদের বাসা। একদম শেষ প্রশ্ন আপনার কাছে আমি রাখবো যে এই মুহূর্তে পাক ভারতের যে দ্বন্দ্ব, যে লড়াই চলছে, আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে এরপরে যুদ্ধ কি আরো ভয়াবহ হতে পারে বা আরো ভয়াবহ পজিশনে যেতে পারে? হ্যাঁ, পাকিস্তান তো চেষ্টা করবে আরো যদি করা যায়, ভারতকে প্রভোগ করা যায়, ভারত যাতে ওদের সাধারণ মানুষের উপর আক্রমণ করে, কিন্তু ভারত সে ভুলটা মনে হয় করবে না। এবং সে ভুল যদি না করে, পাকিস্তান আর এগোবে কিনা সন্দেহ আছে। ওদের নিউক্লিয়ার অস্ত্র আছে, সেগুলোকে ব্যবহার করবে কিনা
ব্যবহার করলে ওরা শেষ হয়ে যাবে, সুতরাং সারা বিশ্ব ওদের এগেছে যাবে। সুতরাং যে জায়গায় আছে, পাকিস্তান অস্ত্র বান্ধব শেষ হয়ে এসছে, যুদ্ধ করতে গেলে বুঝেছে অস্ত্র লাগে। ওদের যে গোলা বারুদ ওরা আমরা জানি, সেটা ওরা ইউক্রেনকে বিক্রি করেছে, হামাসকে বিক্রি করেছে, এখন খুব একটা কিছু নেই, বুঝেছে, বেশি দিন লড়াই করার জায়গা ওরা নেই। তো তবুও আশা, যুদ্ধে যদি আমরা বলি আত্মতুষ্টি, আমি তো জিতে রয়েছি, খেলার মাঠে 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত উত্তেজিত হতে নেই। হ্যাঁ ঠিক, হ্যাঁ কুল মেনে কাজ করতে হয়, এখানেও ঠিক তাই। যতক্ষণ আমরা বুঝতে পারছি পাকিস্তান শেষ হয়ে যাচ্ছে, তখন আত্মতুষ্টির কোনো জায়গা, কোনো পাকিস্তান দেওয়ালি বারবার করার বলছে, স্কোপ। রাজাগোপাল বাবু, পাকিস্তান বারবার বলছে তারা হচ্ছে পরমাণু সম্পদ সম্পন্ন দেশ, এবং তারা এই নিয়ে ভারতকে বারবার হুমকি দিচ্ছে। এবং আপনি কি মনে করেন যে আগামী দিনে কি পাকিস্তান সেই ভুলটা করবে? না না, বললাম তো, পুতিনও বলেছিল আমরা নিউক্লিয়ার ব্যবহার করবো, তো সোজা না, নিউক্লিয়ার ব্যবহার করলে আপনি এই মুহূর্তে ব্যবহার যদি করেন আপনাকে পুরো শেষ করবে, তাই না? এখন যে নিউক্লিয়ার অস্ত্র তৈরি হয়েছে হিরোশিমা নাগাসাকির 20 গুণ বেশি, বুঝেছেন? একটা কোনো ব্যবহার করলেই একটা পুরো শহর, দেশ শেষ হয়ে, শহর শেষ হয়ে যাবে। মনে করুন আমাদের কোনো একটা জায়গা আক্রমণ করলো, সেগুলোকে আমরা ইন্টারসেপ্ট করার চেষ্টা করবো, যদি হ্যাঁ ওদের যে সিস্টেম দিকে এই করবে আমাদেরও আটকাবার চেষ্টা করবে, সেখানে আর কিছুই নয়, ড্রোনের মধ্যেও দিতে পারে, এরও মিসাইল ছুটতে পারে, মানে নিউক্লিয়ার মিসাইল, আমাদের সিস্টেম আটকে দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে ফেল হয়, কোথাও গিয়ে পড়ে, এটা তো ধ্বংস হবে, আমাদের কি ছাড়বে? আমাদের যে সিস্টেম আছে সেটা কিন্তু পরক্ষণেই সেকেন্ডস এর মধ্যে মানে অ্যাক্টিভেট হয়ে যাওয়া, পৃথিবী ধ্বংসের পথে। এটা আশা করি পাকিস্তান নেতৃত্ব বুঝেছে। সুতরাং অনেক অনেক ধন্যবাদ। নিউক্লিয়ার ইজ নট সলিউশন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ নিউক্লিয়ার, রাজাগোপাল বাবু, আমাদের সাথে থেকে আপনার ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা রাখবো, দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।